আমি আপনাকে ভালোবাসি কথাটা বলার 2 সেকেন্ড পর আমার গালে খুব জোরে একটা চড় বসালো। ভাবতে পারছিলাম না আমার পছন্দের মানুষটা গায়ে হাত তুলতে পারে। আমি মাথা নিচু রেখে চোখের জল ফেলছিলাম, মুখ উপরে তোলার সাহস হচ্ছে না। দেখছিলাম আমার চোখের জল কিভাবে মাটি স্পর্শ করছে। তারপর কাঁপতে কাঁপতে চোখ খুলে চেয়ে দেখি চাচি দাঁড়িয়ে, মানে ফুপুর যা আসিফ ভাইয়ের মা। মূলত উনি আমাকে চড়টা মেরেছেন। আসিফ ভাই কিছুটা অবাক হয়ে দাঁড়িয়ে আছে। ঠিক এই মুহূর্তে ঘটনাটা কি ঘটে গেল সেটাই হতো ভাবছে। একে তো আমি এসব বলেছি, পরপরই আবার চাচি সেসব পিছন থেকে শুনতে পেয়ে এরকম ভাবে একটা ঘটনা ঘটে যাবে বুঝে উঠতে পারেনি কেউ। আবেগে যা বলার তা বলে দিয়েছি ঠিক, কিন্তু এই মুহূর্তে লজ্জায় আমার মাটি ভেদ করে লুকিয়ে যেতে ইচ্ছে করছে। চাচি চরটা মেরেও চুপ থাকেনি মোটেও। আসিফ ভাইকে পাওয়ার মতো কি আছে আমার? না একটা ঘর পরিবার আছে নিজের, না আছে অতটা রূপ। রূপ বলতে আমি অতটা খারাপও নই, কিন্তু এই মুহূর্তে চাচির কাছে আমি একমাত্র কুৎসিত মেয়ে। তবে একটা সমস্যা আছে আমার, অবশ্য আমি সেটাকে সমস্যা মনে করি না। অন্যরা বলে আমি খাটো, অনেকটা খাটো। আমার মা কিংবা বাবা কেউ খাটো না, কিন্তু আমি খাটো। যাই হোক, সেটা উপরওয়ালার দেওয়া, আমার তো এতে কোনো হাত নেই। আমি খাটো না হয়ে লম্বা হলেই কি আসিফ ভাইকে পেতাম? না, পেতাম মনে হয় না। আর সেই যোগ্যতাই কই, আমার সেই যোগ্যতা নেই। আমি সব শুনছিলাম, আবার মনে মনে অনুশোচনা হচ্ছিল। কেন বলতে গেলাম, যতটুকু পছন্দ করতো সবাই সেটাও আজ নিজের ভুলে হারালাম হয়তো। আমি আর কিছু না বলে আসিফ ভাইয়ের রুম থেকে চলে আসলাম। আসার সময় পিছন ফিরে তাকানোর সাহস হয়নি। দেখতে পারিনি আসিফ ভাই তাকিয়ে আছে কিনা আমার দিকে। শুধু ভাবছিলাম কোনোদিন এই মানুষটাকে দেখতে পারবো কিনা। জানি না আর সে আমাকে মনে রাখার মতো যে সম্ভাবনাটুকু ছিল সেটুকু হয়তো হারালো বোধহয়। ঘটনাটা ফুপুর কানে যেতে বেশি সময় লাগেনি। ফুপু আমাকে মারতে গিয়েও মারতে পারলেন না। মারার আগে হাত কেঁপে উঠল, চোখ দুটো লাল হয়ে দুপুটো জল গড়িয়ে পড়ল। হয়তো ভাবছেন বাপ মা সারা মেয়ে অভাগী, যাকে কিনা তিনি আশ্রয় দিয়েছেন, বড় করেছেন, তার উপরে প্রথমবার হাত তুলতে গিয়েও হাতটা সরিয়ে নিলেন। লজ্জা করলো না? আমার সম্মানের কথা মনে পড়লো না? এমনিতে জায়েরা আমাকে বিভিন্ন কথার খোঁটায় জ্বালিয়ে মারেন, তার উপরে আজ এসব। ভাবতে পারছিস আমি ওদের সামনে কোন মুখে যাব? বাইরে না হোক এই বাড়ির বাকি সব বউয়েরা তো এই ব্যাপারে জানবে। আমার মুখটা এভাবে পোড়াতে পারলি? তার চেয়ে বরং ঘর থেকে। না, শেষ কথাটা শেষ করতে পারলেন না ফুপু। এই ঘর ছেড়ে যাবই বা কোথায়? ছোট থেকে লালন পালন করা মেয়েটার উপর এতটুকু মায়া তো জন্মেই গেছে ওনার। আমি ঘরের এক কোনায় বসে কান্না করছিলাম, চোখ মুছতে মুছতে বললাম, এইবারের মতো মাফ করে দাও ফুপু, তোমায় শুয়ে শপথ করছি এসবে আর কখনো পা বাড়াবো না। শেষবারের মতো ক্ষমা চাইছি। জানো তো তুমি ছাড়া কেউ নেই আমার, আর সেই আমার থেকে মুখ ফিরিয়ে নিলে আমি বাঁচবো কি নিয়ে? ফুপু অনেক কোমল মনের মানুষ, কাছে টেনে নিয়ে বললেন, আর যেন এমন ভুল না হয়, তাহলে ফুপুকেও চিরদিনের মতো হারাবো। আমি তখন 15 থেকে 16 বছরের আবেগী বালিকা, রূপ পাল্টে একজন পূর্ণবয়স্ক বালিকা নারীর রূপে ধারণ করলাম। মনে মনে নিজেকে দৃঢ় তৈরি করে নিতে লাগলাম, কখনো ফুপুর সম্মানে আঘাত দিব না। মাকে আঘাত করার সাহস যেন না হয় আমার। তার জন্য যদি সবকিছু ভুলে যেতে হয় সেটাই করব। তখনই সোনালী আপু, স্বর্ণ আপু এসে দাঁড়ালো। বলেছিলাম না মা, এত আদর করো না, দেখলে তো, এই জন্যই আমার নয়নাকে পছন্দ না। স্বর্ণ আপু কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে আছে। যা হবার হয়ে গেছে, আর এমন ভুল হবে না ওর। যে যার কাজে যাও, পড়াশোনা থাকলে করো গিয়ে। তারপর 2 দিনের মধ্যে আসিফ ভাইয়ের পরিবার চলে গেল। বাকিরা যে যার মতো দূরত্ব বাড়িয়ে দিল। তবে ফুপুর ঘরের সীমানা অতিক্রম করে বাইরে যাওয়ার সাহস আমার হয়নি। ঘর থেকে শুধু পুকুর ঘাট অবধি যেতাম, আবার সোজা মাথা নিচু করে ঘরে ঢুকতাম। এর মাঝে আসলো সোনালী আপুর বিয়ের প্রস্তাব। সবকিছু ভালোই, ফুপা ফুপুর ইচ্ছে বিয়েটা দিয়ে দেওয়া, কিন্তু বিয়ের খরচ আসবে কোত্থেকে, যেখানে নিত্যদিন খেয়ে বাঁচাটাই কঠিন হয়ে গেছে। ফুপার ভাইয়েরা অল্প অল্প সাহায্য করলেন, আর ফুপা নিজের দোকানটা বন্ধক রেখে টাকা ধার নিলেন। কিন্তু এই দোকানটা ছিল একমাত্র চলার সম্বল, অল্প হোক তারপরেও। কিন্তু আর কোনো উপায় নেই। সোনালী আর স্বর্ণা আপু আমার থেকে বয়সে বড়, রূপা আর শুভা আমার ছোট। শুভা তো একদম ছোট, এই তো 6 বছরে পা দিল সবে। যাই হোক, সোনালী আপুর বিয়ে হয়ে গেল। এর 2 বছর পর স্বর্ণা আপুর বিয়ে হলো। দোকান সারিয়ে আনা তো দূরের কথা, উল্টা সেটা যার কাছে বন্ধক রেখেছিলেন সে দখল করে নিল। স্বর্ণা আপুর বিয়েতে ফুপা ওনার ভাইয়ের কাছ থেকে টাকা নিয়েছিলেন,
ভাই এখন টাকা ফেরত না পেয়ে ভিটে ছেড়ে দেওয়ার দাবি করেছেন। মানুষ কতটা নির্মম হয় টাকার দেখা পেয়ে গেলে। ফুপা নিরীহ টাইপের মানুষ। এখন এই অবস্থা হলে বাকিদের কিভাবে দেখাশোনা করবেন সেই চিন্তায় রাত দিন কাটে। এদিকে ততদিনে আমি এসএসসি পাশ করে ফেলেছি, আর খুব ভালোভাবে পাশ করেছি। স্কুলে আমি রেজাল্টের দিক দিয়ে প্রথম। এত চিন্তার মাঝেও যেন আমার এই রেজাল্টটুকু ওনাদের মুখে হাসি ফুটালো। ফুপা দোকান ছেড়ে দেওয়ার পর নদীতে মাছ ধরতেন, নৌকা চালাতেন। তাও সব সময় পারতেন না, শরীর ভালো থাকে না। আমি বেশ কয়েকটা টিউশনি জোগাড় করে নিলাম। ঘরে টুকটাক কাজের ভার নিজের কাঁধে তুলে নিলাম। এবারও মনে হয়নি আমি এই পরিবারের বাইরের কেউ। স্কুলে টিচারদের সহযোগিতায় একটা সরকারি কলেজে ভর্তি হলাম। ফুপা ফুপুর কেউ আর লেখাপড়ায় বাধা দিলেন না। বিবাহিত সোনালী আর স্বর্ণা আপুর টুকটাক শখের আবদারগুলো আমি আড়ালে পূরণ করার চেষ্টা করতাম। কিন্তু এর মাঝে একদিন এক মহাজন এসে বললেন বাড়ি ছেড়ে দিতে। ফুপার ভাই নাকি এই ঘরটা ওনার কাছে বিক্রি করে গেছেন মারা যাওয়ার আগে। ঘটনা শুনে আমরা সবাই অবাক হয়ে রইলাম। কোনো কুল কিনারা পাচ্ছিলাম না। ওই চাচির কাছে গিয়ে জানতে পারলাম ঘটনা সত্যি। তখন আর কিছু করার ছিল না, এমনকি টাকা পরিশোধ করার মতো অবস্থাও নেই আমাদের। সবকিছু গুছিয়ে বাড়ি ছাড়তে হলো। একটা ভাড়া বাসা দেখলেন ফুপা। গ্রামে আর থাকা হলো না। শহরের দিকে আমরা 5 জন পা বাড়ালাম। শহরে পা ফেলতেই কেমন জানি বুকটা ধক করে উঠলো। বেশ কয়েক বছর তো কেটে গেল সেই ঘটনার, তবুও মনে হয় জীবন্ত হয়ে আছে ওই সময়টার প্রতিটি মুহূর্ত। মনের মাঝে দাগ কেটে আসে। হ্যাঁ, এই শহরে তো আসিফ ভাইরা থাকে। কোথায় থাকে জানি না ঠিক, তবে শহরে পা রাখতেই মনে হলো আমি খুব কাছাকাছি আছি। ওই ঘটনার পর থেকে আর কোনো যোগাযোগ নেই ওনাদের সাথেই। নতুন বাসায় উঠতেই কাজে লেগে পড়লাম। মন থেকে সবকিছু মুছে ভুলে থাকার চেষ্টা করলাম। যেদিকে আর ফিরে তাকাবো না বলে শপথ করেছিলাম, সেদিকে কেন মন বারবার ডাকছে। হয়তো এই শহর নামক শব্দটার প্রভাবে। আমি এইচএসসি পাশ করলাম। কলেজে দ্বিতীয় মেধা স্থানে আমার নাম। আল্লাহর কাছে অনেক শুকরিয়া, এত ঝড়ঝাপটার মাঝেও এত সহায় হয়েছে আমার। টিউশনির পাশাপাশি একটা সরকারি এনজিওতে মাঠকর্মী হিসেবে যোগ দিলাম ফুপার পারমিশন নিয়ে। ফুপা পারমিশন দিলেন ঠিকই, তবে একজন বাবা যেমন তার মেয়েদের সাবধানে থাকার উপদেশ দেন, ঠিক তেমন। কথাগুলো শুনে কেন জানি ভালো লাগছিল। মাঝে মাঝে নিজের বাবাকেও দেখতে যাই। ইদানিং প্রায় ঘন ঘন যাই, ফুপুকে বলে আবার না বলেও। অনার্স সেকেন্ড ইয়ারে আমি। মাঠকর্মী থেকে কিছুটা উন্নতি হয়েছে আমার, তবে ফুপুর শরীরটা ভালো না। ওনার সব চিকিৎসার দায়িত্ব আমি নিলাম। একজন লেখক ঠিকই বলেছেন, মেয়েদের কাছে জমানো কিছু টাকা থাকে। এতদিনে অল্প অল্প করে লুকিয়ে যা জমিয়েছিলাম তা অনেকটা ফুপার চিকিৎসায় খরচ হয়ে যাচ্ছে। তবে এতে আমার মোটেও আফসোস নেই, বরং দায়িত্ব নিতে পেরে অনেকটা ভালো লাগছিল নিজের। একদিন বাড়ির মালিক এসে বললেন ঘরটা বিক্রি করে দেবেন। আমরা যেন অন্য ঘর দেখি। ওনার কথাবার্তায় বুঝতে পারলাম অনেক কিছু। তাই হুট করে কোনো পরিকল্পনা ছাড়াই মুখ ফুসকে বেরিয়ে গেল আমার কাছে বিক্রি করেন। আমি মাত্র অনার্স থার্ড ইয়ারে পড়ুয়া একটা মেয়ে। জায়গা কেনার মতো খুব একটা সামর্থ্য আমার নেই, কিন্তু কি ভেবে বলে ফেললাম ঠিক জানি না। উনি বললেন তাড়াতাড়ি শিওর হয়ে যেন বলি। ফুপু আমাকে জিজ্ঞাসা করলেন এতগুলো টাকা আসবে কোত্থেকে। আমি অভয় দিয়ে বললাম একটু ভরসা রাখো আমার উপর। আমি দেরাজ খুলে টিস্যু পেপার দিয়ে মোড়ানো দুলজোড়া দেখলাম। বেশ বড় না হলেও মাঝারা সাইজের দুল, ভীষণ সুন্দর। এটা মায়ের দুল, ফুপু আমাকে 1 বছর আগে দিয়েছিলেন। এটা আমার আমানত ওনার কাছে গচ্ছিত ছিল। এই দুল জোড়া বিক্রি করে দিব। ফুপু আমাকে মানা করলেন, বললেন এটা শেষ স্মৃতি তোর মায়ের। আমি তখন বললাম মায়ের শেষ স্মৃতি। এক মায়ের স্মৃতি আর এক মা আর পরিবারকে একটু ভালো রাখতে এটা হাতছাড়া হয়ে গেল। আমার মা কখনো নারাজ হবেন না আমি জানি, আর এতে যা হওয়ার হবে বাকিটা আমি ম্যানেজ করে নেব অফিস থেকে। তুমি শুধু বিশ্বাস রাখো আমার উপরে। ফুপু কেঁদে দিলেন। হঠাৎ পিছনে কারো উপস্থিতি অনুভব করলাম। পিছন ফিরে তাকাতেই দেখি ওনার হাত আমার মাথার উপরে। পুরুষেরা কাঁদে না ঠিকই, তবে অতি ভালোবাসায় পুরুষেরা কান্না করে। আমিও দেখেছি ফুপার এমন চোখ জোড়া। মাথায় হাত রেখে বললেন আমার ছেলে নেই বলে কখনো আফসোস ছিল না। হয়তো বিধাতা তোকে আমার জীবনে পাঠিয়ে দেবেন বলে মনে একটা সান্ত্বনা ছিল। আমি শুধু দোয়া চাইলাম, মন থেকে একটু দোয়া করো আমার জন্য। ঘরটা খুব বড় নয়, 2 রুমের একটা ঘর আর ছোট একটা রান্না করার অংশ। তবুও নিজেদের বলে তো কিছু একটা হবে। পরদিন অফিস থেকে তাড়াতাড়ি চলে আসি। বাড়ি ফিরে একটা বাচ্চাকে দরজার সামনে দেখতে পেয়ে মনটা ভালো হয়ে গেল। না তো আপুদের কারো ছেলে নয় তো, তাহলে কে এলেন বাসায়? ভেতরে ঢুকতে আমার শরীর অন্যরকম শিহরণ বয়ে গেল। শরীরটা ঠান্ডা হয়ে গেল বোধহয়। না, মানুষটাকে চিনতে আমার ভুল হয়নি, তবে সামনে যাওয়ার সাহস হয়নি।
রূপার কাছ থেকে জানলাম বাবাকে দেখতে এসেছে আসিফ ভাই। আমি এক মুহূর্তের জন্য নিজেকে ধরে রাখতে পারছি না। কতদিন দেখি না মানুষটাকে, কতদিন। ভাবতেই তাকে নিয়ে সব শূন্যতা ঘিরে ফেললো আমাকে। দেখার ইচ্ছা থাকলেও সামনে যাওয়ার সাহস নেই। সেই অতৃপ্তি নিয়ে টিউশনির নাম করে পাশে এক বান্ধবীর বাসায় চলে গেলাম। ঘরে থাকলে কখন কি করে বসে ঠিক নেই। তবে বাচ্চাটা কার? যাই হোক, এত ভাবতে ইচ্ছা করছে না আমার। শরীরটা কেমন জানি গুলিয়ে যাচ্ছে। 2 ঘন্টা পর ঘরে আসি। নিজের রুমে গিয়ে দেখতে পেলাম নতুন একটা বই। বইটা খুলতেই একটা চিরকুট। কে লিখেছে তার নামটা নিচে দেওয়া, আসিফ। আমার হাত কাঁপতে শুরু করলো। এটাও কি সম্ভব?